হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব জি একাডেমি। আজকের আলোচনাটি সম্পূর্ণ ভিন্নধর্মী হতে চলেছে। তার একটাই কারণ, মাত্র কয়েকদিন পরে তোমাদের ইউজিসি এনটিএ নেট। আমি সে কথা মাথায় রেখে কমিউনিকেশনের উপর দুটো টপিক নিয়ে এসেছি, যে দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, প্রিন্সিপালস অফ ক্লাসরুম কমিউনিকেশান। নাম্বার 2, হাউ টু ইফেক্টিভলি ম্যানেজ দ্য ক্লাসরুম। এই দুটো টপিক থেকে ম্যাক্সিমাম সময় ইউজিসি নেট কোশ্চেন রিপিট করে থাকে। তার জন্য এই টপিক থেকে কিছু কোশ্চেন অ্যাড করেছি এবং তার এক্সপ্লেনেশনও দিয়েছি। কেন ইম্পর্টেন্ট বললাম, আমি কিওয়ার্ড রিসার্চ করেছিলাম 2018 জুলাই থেকে 2015 জুন। সেখানে দেখতে পেয়েছিলাম কিছু কোশ্চেন রয়েছে, কিছু এরিয়া রয়েছে যে টপিকগুলো থেকে ম্যাক্সিমাম সময় ইউজিসি এনটিএ নেট কোশ্চেন সিলেকশন করে থাকে। তার জন্য আমি এখানে কনসেপ্টগুলোকে যেমন ডিসকাশন করেছি, তার সাথে বলে দিয়েছি ওই কনসেপ্ট থেকে কীভাবে পড়লে আমি কোশ্চেনকে আমি পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারবো ঠিকঠাকভাবে। আমি আজকে ডিসকাশনে আরেকটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে একদম নতুন এসেছো আজকে, আমার এই চ্যানেলের পক্ষ থেকে উইকলি একটি অনলাইন ক্লাস নেওয়া থাকে, তার সাথে উইকলি 2 থেকে 3টি মক টেস্ট এবং যে সমস্ত টিউটোরিয়ালগুলো তোমরা দেখতে পাও তার পিডিএফ পাওয়া যায়। তাই তোমরা যদি এগুলো পেতে চাও, আমার ডেসক্রিপশানে দুটো গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা ওই দুটো গ্রুপে গিয়ে জয়েন হতে পারো। দেখা যাক আজকের ডিসকাশনগুলো কেমন হয়েছে। এবারে প্রিন্সিপালস অফ ক্লাসরুম কমিউনিকেশন। প্রিন্সিপাল অফ ক্লাসরুম কমিউনিকেশনকে আমি 4টি পার্টে ভাগ করেছি। এই 4টি পার্ট: নাম্বার 1, প্রিন্সিপাল অফ টিচার, প্রিন্সিপালস অফ মেসেজ ডিজাইন, নাম্বার 3, principles for selection of instructional method and media, number 4, principles for creating conducive learning environment। তার মধ্যে প্রথমটা যদি দেখো, খুব ভালোভাবে অবজার্ভ করো, কি বলা হয় যে প্রিন্সিপালস অফ টিচার। টিচারের কি কি প্রিন্সিপাল থাকা দরকার? পারফেক্ট অ্যান্ড প্রফিসিয়েন্সি নলেজ ইন দ্য সাবজেক্ট ডোমেন। মাথায় রাখতে হবে, আমি যে টিচার, আমার সেই সাবজেক্টে যদি নলেজ না থাকে, ফর এক্সাম্পল স্কুলে কোনো একজন টিচার এসএসসি মাধ্যমে জয়েন করলো, ধরে নাও ভুলবশত এসএসসি শিক্ষা পরিষদ কোনোভাবে ভুল করলো যে তাকে ম্যাথের টিচারে পাঠিয়ে দিল, অত সে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের বা কোনো একটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের বা সোশ্যাল সায়েন্সেরই কোনো একটা সাবজেক্ট ডোমেনের সে বা অন্য কোনো সাবজেক্টে জয়েন করলো। তাহলে তার পারফেক্ট এন্ড প্রফিসিয়েন্ট নলেজ যদি নাই থাকে, তাহলে সে ক্লাসে কিছু বলতে পারবে? নিশ্চয় নয়। তার জন্য এটা প্রিন্সিপাল 1 নাম্বার। আন্ডারস্ট্যান্ড দ্য লার্নার্স। আমি যাদের পড়াবো তাদেরকে আমাকে বুঝতে হবে। আমি যেখানে গেলাম ক্লাস করতে, সেই স্টুডেন্টদের কোয়ালিটি বুঝতে হবে, তাদের যে তাদের মধ্যে যে একটা ডিফারেন্স রয়েছে, তাদের যে চাহিদা রয়েছে, সেটাকে বুঝতে হবে। ডেভেলপ অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল। আমি যে তাদের পড়াবো তার জন্য আমাকে একটা ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল তৈরি করতে হবে, পরিপূর্ণভাবে তাদেরকে আমি ইফেক্ট করতে পারি। এমন কিছু স্কিল নিতে হবে তোমাকে, যেটা মডার্ন টেকনোলজি হতে পারে বা যেটা একটা ডেমনস্ট্রেশন হতে পারে, কোনো বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের বলতে হবে এরকম। অ্যাডপ্ট ফ্লেক্সিবল অ্যাপ্রোচ, বিং সাব অবজেক্টিভ অ্যান্ড আনবায়াসড। আনবায়াসও থাকতে হবে। প্রিন্সিপাল অফ মেসেজ ডিজাইন। মেসেজটা কিভাবে, মানে আমি ক্লাসে গিয়ে শুরু করলাম একটা কমপ্লেক্স থেকে সিম্পলে গেলাম, এমন করলে হবে না। একটা সিম্পল ম্যাটারকে দিয়ে স্টার্ট করতে হবে। ধরো না কোনো টপিক তুমি পড়াবে আজকে, সেটা খুব টাফ, খুব হার্ড, বাট তুমি যখন ক্লাসে যাবে সেই টপিকটাকে ইজি ভাবে কোনো একটা উদাহরণ দিয়ে শুরু করবে, যেন ছেলে মেয়ে ইজিলি সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে, তাহলে কিন্তু চাপ হবে না। আমি তারপরে পয়েন্টে চলে আসি, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনাল মিডিয়া বা মেথড। এখানে কি বলা হয়েছে, যেটা আমি বলেছিলাম, টিচিং এইডস গুলোকে তোমাকে ইউজ করতে হবে, বিভিন্ন ধরনের মেথড ইউজ করতে হবে। লাস্টলি কি বলা হয়েছে, ক্রিয়েটিং কন্ডিউসিভ লার্নিং এনভায়রনমেন্ট। একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আমি যে ক্লাসে পড়াবো, দেখা হলো ক্লাসে সিটিং অ্যারেঞ্জমেন্ট 50 আছে, সেখানে ধরে নাও টোটাল 10 বেঞ্চ রয়েছে, পার বেঞ্চ 5 জন 5% বসবে, তাহলে 5 জনের জায়গায় যদি আমি 7 জন করে বসাই, তাহলে এটা গাদাগাদি হবে। গাদাগাদি যে চাপাচাপি হয়, ওভার ক্রাউড হয়, তাহলে কিন্তু অ্যাট্রাকশন হারাবে, অ্যাটেনশন হারাবে, ক্লাসটা কি হবে, এটা কি হবে, মেসি টাইপের হয়ে যাবে। তার জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আমি যে কোশ্চেনটা এখানে দেখি তোমাদের, এ গুড কমিউনিকেটর বিগিনস হিজ বা হার প্রেজেন্টেশন উইথ এ। এই কোশ্চেনটা 2017-তে এসেছিল। একটা ভালো কমিউনিকেটর, একজন ভালো কমিউনিকেটর কিভাবে সে স্টার্ট করবে? আমি একটু ওকে বললাম যে সিম্পল থেকে কমপ্লেক্সে যাবে, কথাটা জিজ্ঞেস করে বলেছিলাম। তারপর তার একটা কমিউনিকেশন স্কিল থাকতে হবে। তাহলে এখানে দেখো কি কি অপশন আছে, যতগুলো অপশন রয়েছে তার মধ্যে দেখবে আইস ব্রেকার। আইস ব্রেকার এমন একটা টার্ম, আইস মানে কি, বরফ গলন।
তাহলে তোমাকে এমন তৈরি শুরু করতে হবে ক্লাসটাকে যে যেন তাদের মধ্যে একটা ঢুকেই যদি মাথা গরম না করে তাদেরকে এত নরম ভাবে দিতে হবে যেন তাদের একটা শক্ত বরফ যে একটা যেমন গলে যায় ধীরে ধীরে, সেম ভাবে স্টুডেন্টরা একদম নরম ভাবে জিনিসটাকে খুব সহজেই আয়ত্তে করে নেবে। এই জন্য কথাটিকে একটু ঘুরিয়ে বলা হয়েছে, তাই টার্মগুলোর একটু মিনিংটা, ইনার মিনিংটা বোঝার চেষ্টা করলে কিন্তু আনসারটা তোমরা পেরে যাবে। এরকমই কোশ্চেন আসতে পারে, তার জন্য তোমরা সতর্ক থাকবে। তারপর দেখো হাউ টু ইফেক্টিভলি ম্যানেজ দ্য ক্লাসরুম কমিউনিকেশন। একটা ক্লাসরুম কমিউনিকেশনকে কিভাবে ইফেক্টিভলি তোমরা ম্যানেজ করবে, যে বি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাইছো সেটা তোমরা ক্লিয়ার হও। আমি একটা কনসেপ্ট পড়াবো, সেই কনসেপ্ট সম্পর্কে আমারই ক্লিয়ার জ্ঞান নেই, আমি কনফিউশন, তাহলে কি সেই বিষয়টি কনফিউশন থেকে যাবে, যেমনটি কনফিউজ এখানে দেখো। নাম্বার 2, কিপ ইট প্রিসাইজ, একটা নির্দিষ্ট মানে সুনির্দিষ্ট টপিক রাখতে হবে, যেটা শর্ট ফর্ম বিভিন্ন বইয়ে দেখতে হবে, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, তাহলে মেসেজটাকে শর্ট রাখতে হবে এবং সিম্পল রাখতে হবে যেন স্টুডেন্ট সহজে সেটাকে অ্যাডপ্ট করতে পারে, সেটাকে যেন গ্রহণ করতে পারে। নাম্বার 3 বলেছে বি হিউমারাস, আচ্ছা কৌতুকময়ী বা আনন্দময়ী। আমি টিচার হই, যদি আমি খুব হার্ড হই, খুব কঠিন হই, তাহলে স্টুডেন্টরা সেটাকে কি ভয়ানক, আমাকে ভয় পাবে, ভয় যখন পাবে আমি যখন কোনো কিছু বলবো সেটাকে আরো ভয় পাবে, তাহলে কি ক্লাসটা এফেক্টিভ হবে না। যেমন উদাহরণ হিসেবে ধরে নাও কোনো একটা রোগী, তাকে রোগীটাকে তুমি একটা ডাক্তারখানায় নিয়ে যাবে, সে এমনি অসুস্থ, সে অসুস্থ রোগী যখন তুমি ডাক্তারখানায় নিয়ে যাবে, ডাক্তার নাম শুনলে রোগী অটোমেটিক ভয় পেয়ে যায়। যখন নিয়ে গেছো ডাক্তারখানা, ডাক্তার চেম্বারে ঢোকা মাত্র ডাক্তার তার পেশেন্টের সিচুয়েশন থেকে পুরো বকেছে, যখনই বকা দিল সে পেশেন্ট কিন্তু 50% আরও কিন্তু রিডিউস করলো, অর্থাৎ যে ইম্প্রুভমেন্ট হওয়া সে ডিমোশন হয়ে গেছে। এইভাবে কিন্তু সে পেশেন্টটি কিন্তু যেমন ডিমোশন হচ্ছে, সেম টিচার যদি সেমভাবে অনুরূপ একটা আকার ধারণ করে, এরকম মূর্তি ধারণ করে, এই যে ভীষণ রাগান্বিত একদম চঞ্চল মেয়ে হয়, তাহলে কিন্তু স্টুডেন্টের ভয় পাবে, পড়াতে হবে না, উল্টে ক্ষতি হবে। এই জন্য কথাটি বলা হয়েছে বি হিউমারাস। টেক আর্টফুল পজ, টেক আর্টফুল কেন বলা হয়েছে, যে আমরা আগে পড়েছিলাম টিচিং ইজ এ আর্ট অ্যাজ ওয়েল এজ সায়েন্স, আমরা জানি টিচিংটা আর্ট অ্যাজ ওয়েল এজ সায়েন্স, সায়েন্সটাকে আমরা অ্যাপ্লাই করছি, বা আর্ট কথাটা কেন বলা হয়েছিল, একটাই কারণ আমরা অনেক নলেজ আছে আমাদের, অনেক কিছু জানাই, আমরা অনেক কিছু তাদের বোঝাই, বাট সে বোঝানোটা যদি আর্টফুল না হয়, অর্থাৎ একটা আর্টফুল বলতে যারা আর্ট করে বুঝতে পারবে ওরা, যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে, এমন একটা ভাবে ছেলেদের মেয়েদের মধ্যে ঢোকাতে হবে যেন তারা উপলব্ধি করতেই না পারে, বুঝতেই না পারে, একটা আর্টফুল ওয়েতে সেই জিনিসটাকে বোঝাতে হবে। নাম্বার লাস্ট বলছে এখানে কি, যে নো ইয়োর স্টুডেন্ট, স্টুডেন্টদের সিচুয়েশন বুঝতে হবে, স্টুডেন্টদের পরিস্থিতি বুঝতে হবে, তারা কি চাইছে, তারাকে কিভাবে দিলে তারা বেশি হ্যাপিনেস ফিল করবে, তারা সহজেই সেই জিনিসটা বেশি সহজেই গ্রহণ করতে পারবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তারপর আমি চলে আসি যে প্রমোট ইকুইটি, অর্থাৎ আমি যখন স্টুডেন্টদের পড়াবো তখন কিন্তু আমাকে ইকুয়ালিটি বজায় রাখতে হবে, আমি এমন করব না যে কাউকে বেশি ভালোবাসে কাউকে কম, বা কাউকে বেশি মার্কস দিলাম কাউকে কম দিলাম, এই জিনিসটা যেন না হয়, এটা বলছি। তারপরে বলছি এনকারেজ স্টুডেন্ট পার্টিসিপেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে, বিভিন্নভাবে করা যেতে পারে, কুইজ কম্পিটিশন করতে পারো বা আরো কোনো প্রোগ্রাম করতে পারো, এইভাবে কিন্তু এনকারেজ করা যেতে পারে। তারপরে পয়েন্ট বলছে লেট স্টুডেন্ট আস্ক কোশ্চেন, শিক্ষার্থীদের প্রশ্ন করতে দিন, অর্থাৎ আমি ক্লাস নিচ্ছি, টানা 45 মিনিট ক্লাস করে গেলাম, কিন্তু কোনো স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিলাম না, তারা কি জানলো বা কি শিখলো আমি জানলামই না, তাহলে সেই ক্লাসটা ইফেক্টিভ হতে পারে না। সেই জন্য স্টুডেন্টকে কি করতে হবে, পোলাইটলি কি করতে, তাদের সুযোগ দিতে হবে। আর সুযোগ না দিয়ে প্রথমেই ধমক দিয়ে দিই, সেই স্টুডেন্ট তো ভুল করবে, উল্টে সে জীবন আর কোশ্চেনই করবে না, তার জন্য কি বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রশ্ন করতে দিন। তারপরে আস্ক কোশ্চেন টু স্টুডেন্ট, শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করুন, আমি পড়াচ্ছি, পড়ানোর পরে আমি শিক্ষার্থীদের কিন্তু অবশ্যই মাঝে মাঝে কোশ্চেন করব, তোমরা কি বুঝতে পেরেছো, কি বুঝতে পেরেছো বা না পেরেছো, বা আমি যেটা পড়ালাম সেটা কোশ্চেন আকারে তাদেরকে কি করতে হয়, আমি কোশ্চেন করতে পারি। তারপরে বলছে মোটিভেট স্টুডেন্ট, এই মোটিভেশন টার্মটা খুব ইম্পর্টেন্ট। একটা খারাপ স্টুডেন্ট, একটা লাস্ট বেঞ্চে বসা স্টুডেন্টকে যদি মোটিভেট করা যায়, আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে তাকে ফার্স্ট বেঞ্চে নিয়ে আসা যাবে, এবং সে আর 10 জন ভালোর সাথে কি কম্পারেটিভলি ভালো হয়ে যাবে, যেটা আমি প্র্যাকটিক্যালি আমার লাইফে আমি দেখেছি। তার জন্য মোটিভেশনটা একটা খুব বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তারপরে চলে আসি আমি, দেখো এখানে প্ল্যান ক্লাসরুম অ্যাক্টিভিটি, অর্থাৎ একটা শ্রেণীকক্ষে যদি প্ল্যান না থাকে তাহলে কিন্তু কখনো অ্যাক্টিভিটি কখনো ফ্রুটফুল হতে পারে না, ইফেক্টিভ হতে পারে না। একটা 6 মান্থ ক্লাস বা 1 ইয়ার ক্লাসে কখন কোন দিন ক্লাস কোনটা নেওয়া হবে, কোন সাবজেক্ট থেকে স্টার্ট করতে হবে, কিভাবে করতে হবে, এভরিথিং ম্যাটারগুলোকে একটা প্ল্যান ওয়াইজ যদি করা থাকে সে ক্লাসটা বেশি ইফেক্টিভ হবে, এটা একদম সাধারণ বাস্তব।
ডু নট টলারেট অ্যান্ড ব্যাড বিহেভিয়ার, খারাপ আচরণ সহ্য করবেন না। তার মানে এই নয় যে আমি একটা টিচার বলে আমি একটা স্টুডেন্ট খারাপ ব্যবহার করলো না তাকে মেরে দিলাম বা তাকে বকে দিলাম, এমন নয়। যদি কোনো স্টুডেন্ট যদি খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তাকে পানিশমেন্ট দাও। তারপরে বলা হচ্ছে এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি, সহানুভূতি অ্যান্ড সমবেদনা, খুব ইম্পর্টেন্ট টার্ম, খুবই ক্রুশিয়াল টার্ম, যেটা ইউজিসি এনটি নেটের জন্য। যে বোথ দ্য ওয়ার্ডস হ্যাভ ডিফারেন্ট ইমোশন, তাদের ইমোশনটা ডিফারেন্ট। এমপ্যাথি কি? এমপ্যাথি ইজ অ্যান অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, একটা আন্ডারস্ট্যান্ড, কি আন্ডারস্ট্যান্ড করছে? মুড অর মেন্টাল সিচুয়েশন অফ আদার্স। তাহলে কি হলো? এমপ্যাথি ইজ অ্যান অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড মুড অর mental situation of others, like experiencing the emotion, happiness, etc. On the other hand, sympathy is an ability to feel pity or sorrow of others. তাহলে কি হলো? যে একটা অন্য কারো সরো বা পিটিটাকে ফিল করা। এবার তো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মিষ্টি, রনি অ্যান্ড সঙ্গীতা নামে 3 ফ্রেন্ড রয়েছে। এই 3 বান্ধবী বিএস সেকেন্ড ইয়ারে পড়ে এবং তাদের 3 জনেরই এজ নিয়ার অ্যাবাউট 20। এর মধ্যে হঠাৎ করে খবর আসলো যে রনির মা মারা গিয়েছে। রনির পাশে সঙ্গীতা রয়েছে, সঙ্গীতার মা কিন্তু 1 বছর আগে মারা গিয়েছিল। খবরটি পাওয়া মাত্রই রনিকে নিয়ে তারা 2 বান্ধবী চলে যায় রনির বাড়িতে। রনির বাড়িতে যাওয়ার পরে রনি স্বাভাবিক কান্নাকাটি করছে, কান্নায় ভেঙে পড়েছে। সে কান্নাকাটি দেখে কিন্তু সঙ্গীতা বা মিষ্টি দুজনে কিন্তু একটা অনুভব বা ফিলিংস কিছু এসছে তাদের মধ্যে। এখানে যেমন তোমাদের বলি, এই যে 2 জনের মধ্যে ফিলিংসটা কি সমান আসবে? আমার মনে হয় সমান আসবে না। তার একটাই কারণ যে সঙ্গীতার মা কিন্তু 1 বছর আগে মারা গিয়েছে। তার 1 বছর আগে মারা যাওয়ার কারণে তার মধ্যে একটা অভিজ্ঞতা, তার মধ্যে একটা নলেজ বা এক্সপিরিয়েন্স গেইন অলরেডি করেছে। তার ফলে এখানে 2 জনের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তাদের অ্যাবিলিটিটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। সঙ্গীতা রনির যে আন্ডারস্ট্যান্ডিং বা রনির যে মোডটা, কি মোডে আছে বা তার কি সিচুয়েশন, তার কি কন্ডিশন, সেটা কিন্তু অনেক ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারছে। এই রেসপেক্টিভে সঙ্গীতা হচ্ছে এখানে এমপ্যাথি, আর মিষ্টি হচ্ছে শুধুমাত্র সে যে মা মারা গেছে সেই ফিলিংসটা নিতে পারছে, তার যে দুঃখ বা কষ্টটাকে বুঝতে পারছে, বাট তার সেই যে নলেজ ডিপলি সে আন্ডারস্ট্যান্ড করতে পারছে না। এই জন্য এটা হচ্ছে সিম্প্যাথি। বোঝা গেল? যদি তোমরা এই দুটোকে একটু পার্থক্য হিসেবে দেখো, আমি বলে দিচ্ছি, পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করতে পারো। সিম্প্যাথি হচ্ছে অ্যান অ্যাবিলিটি টু ফিল, অন্যদিকে এমপ্যাথি হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড মুড। সিম্প্যাথিটা আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হ্যাপিনেসও হতে পারে। কেমন হ্যাপিনেস? ধরে নাও তুমি জেআরএফ পাওনি, তোমার একটা কোনো বন্ধু জেআরএফ পেয়েছে, তুমি জেআরএফের জন্য খুব কষ্ট করে পড়ছে। এবার আফটার 2 মান্থ রেজাল্ট বেরোলো, জেআরএফ পাওয়ার পর তোমার সেই ফ্রেন্ডকে ফোন করলে যে অলরেডি জেআরএফ গেইন করেছে। ফোন করার পরে কিন্তু তোমার যে বন্ধু যখন জানলো যে তুমি জেআরএফ কোয়ালিফাইড, তোমার বন্ধুর মনে কিন্তু অলরেডি একটা নলেজ চলে এসছে যে তোমার মনে কি লাড্ডু ফুটেছে, সেটা কিন্তু সে বুঝতে পেরে গেছে যে কিতনা মজা আতি হ্যাঁ। হ্যাঁ, এই যে ব্যাপারটা, যে স্টুডেন্টটা কিন্তু বুঝতে পেরে গেল যে তোমার মনে কেমন আনন্দ প্রকাশ পাচ্ছে, এই যে একটা ফিলিংসটা সে আন্ডারস্ট্যান্ড করতে পারলো, এটা হচ্ছে একটা এমপ্যাথি। আর সিম্প্যাথিটা কিন্তু অন্য ক্ষেত্রে, যে সিম্প্যাথিটা হচ্ছে দুঃখ বা কষ্ট ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু হ্যাপিনেসের ক্ষেত্রে সিম্প্যাথিটা আসে না। এই কথাটা মাথায় রাখবে। কোশ্চিনটা এবার দেখো, দ্য ক্লাসরুম কমিউনিকেশন শুড এসেন্সিয়ালি বি, একটা ক্লাসরুম কমিউনিকেশনটা কেমন হবে? তাহলে আমি যে এতক্ষণ ডিসকাশন করলাম, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সিম্প্যাথিটা কখনো সরো বা দুঃখের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এমপ্যাথিটা হ্যাপিনেস এবং সরো দুটোতেই ইউজ করা হয়, ডিপ আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো একটা মুড বোঝার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ক্লাসরুম কমিউনিকেশনটা অবশ্যই এখানে এমপ্যাথেটিক হওয়াটাই স্বাভাবিক, তার জন্য এখানে ক্লাসরুম কমিউনিকেশন এমপ্যাথেটিক হবে। তারপরে চলে আসে হাউ ইফেক্টিভলি। আর একটা লাস্ট পয়েন্ট কি? রেসপেক্ট। রেসপেক্ট থাকাটা খুবই জরুরি। রেসপেক্ট না থাকলে আমাদের টিচারের সাথে আমাদের রিলেশনটা কিন্তু খারাপ হয়ে যায়। তাই রেসপেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। ইউজ ডিফারেন্ট টেকনিক্স, টুল, টিচিং এইডস টু ব্রেক মনোটোমি লেকচার। আমরা বিভিন্ন ধরনের টিচিং এইডস ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে পারি, যে টুলস বা টেকনিক বা মেথডের মাধ্যমে স্টুডেন্টের মধ্যে একটা যে একটা একঘেয়েমি ভাব
ম্যান মেনে জ্ঞান জ্ঞানে সে ভাবটাকে দূরে সরাতে পারি এবং তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন নিয়ে আসতে পারি, তারা যেন সহজে আন্ডারস্ট্যান্ড করতে পারে। লাস্টলি বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্স লার্নিং কি, আফটার টিচিং, যখন টিচিং কমপ্লিট হবে তখন তোমরা অবশ্যই তাদের ডাউট ক্লিয়ার করবে এবং তাদের কি আস্ক করবে, কোশ্চিন জিজ্ঞেস করবে, তাদের ফিডব্যাকটা নেবে। অ্যাক্টিভ লিসেনিং কেমন হবে, যখন টেক সাম ফিডব্যাক অ্যাবাউট দ্য লেসন, এবং লাস্টলি কি করবে, কিছু ফিডব্যাক নেবে যে লেসনটা তাদের কেমন লাগলো। এবারে আমি চলে আসি অ্যাজারশন রিজন, এবং এখানে আমি প্রত্যেকটা অ্যাজারশন রিজন সলিউশন করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা ভালো করে দেখতে থাকো। প্রথমটি বলা হয়েছে কি, যে ক্লাসরুম কমিউনিকেশন ইজ এ ট্রানজেকশনাল প্রসেস, একটা ট্রানজেকশনাল প্রসেস। দ্বিতীয় কি বলা হচ্ছে, যে একটা টিচার ডাজ নট অপারেট আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট স্টুডেন্টস রেসপন্স আর পারপাসিভ। তো ভালো করে দেখে নাও, এবার আমি অ্যান্সারে আসি। অ্যান্সার কি বলছে, যে ক্লাসরুম কমিউনিকেশন একটা ট্রানজেকশনাল প্রসেস, তোমাদের বোঝার জন্য বাংলা তো রেখেছি আমি, যে শ্রেণী কক্ষটা একটা যোগাযোগ মাধ্যম, একটা লেনদেন প্রক্রিয়া। আমি তোমাদের প্রথমে বলেছিলাম টিচিংয়ে কি হচ্ছে, সরি কমিউনিকেশনে কি হচ্ছে, একজন আরেকজনকে ইনফরমেশন প্রদান করছে। ক্লাসরুমে কি হচ্ছে, একজন টিচার একজন স্টুডেন্ট বা তার বেশি স্টুডেন্টকে প্রদান করছে, তাহলে কি হচ্ছে, নেওয়া দেওয়া প্রক্রিয়া হচ্ছে, তাহলে ইট ইজ ট্রু। এবার আমি উত্তরটা দেখে নেব। উত্তর কি বলেছে, যে ক্লাসরুম কমিউনিকেশন যে ব্যাপারটা, প্রথম অ্যাজারশনটা হচ্ছে ট্রু। সলিউশন এক্সপ্লেনেশন চলে যাই। সলিউশন কি বলেছে, ক্লাসরুম কমিউনিকেশন ইজ এ ট্রানজিশনাল প্রসেস অ্যাজ বোথ দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট আর অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য কমিউনিকেশন প্রসেস। এখানে স্টুডেন্ট টিচার দুজনে অ্যাক্টিভ থাকে এবং কি টিচার স্টুডেন্টদের নলেজ প্রদান করে, এর রেসপেক্টিভে প্রথমটা ঠিক, তাহলে অ্যাজারশন ট্রু হলো। আর রিজন কি বলা হয়েছে, রিজনে কি বলা হয়েছিল, যে ইন ক্লাসরুম অল দ্য রেসপন্স আর ভিউড অ্যাজ পারপাসিভ অ্যাজ দ্য টিচার আন্ডারস্ট্যান্ড দ্য রেসপন্স অফ দ্য স্টুডেন্টস টুয়ার্ড দ্য টপিক through the student action. For example, teacher could understand the action of the students whether they are interested in the topic or not. এখানে যে লাইনটা বলা হয়েছিল, দ্য টিচার ডাজ নট অপারেট আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট স্টুডেন্ট রেসপন্স আর পারপাসিভ। যদি এরকম অ্যাজাম্পশনে যায় তাহলে কি হবে, আমি একটা সাবজেক্টকে পড়াচ্ছি, কোনো একটা টপিককে পড়াচ্ছি, সে টপিকটা যে স্টুডেন্টের ভালো লাগছে কিনা বা স্টুডেন্টের জন্য সেটা ঠিকঠাক হচ্ছে না, তাদের উদ্দেশ্য পূরণ হচ্ছে কিনা, তাদেরকে আমি ফিডব্যাক না নিই, তাদেরকে প্রথমে যদি আমি না করে দিই তাহলে কি সেটা কি সম্পূর্ণ হবে। সেই জন্য এখানে এই আনসারটা, এখানে রিজনটা হবে কি রং, তাহলে আনসারটা হবে 3, ট্রু অ্যাজারশন অ্যান্ড ফলস হচ্ছে রিজন। আরও আছে, ডিটেলস দেখতে পারো এখানে। এরপরে চলে আসি পরের কোশ্চেনে, কি হচ্ছে, অ্যাজারশন কি, টু কমিউনিকেট ওয়েল ইন দ্য ক্লাসরুম ইজ এ ন্যাচারাল অ্যাবিলিটি। যে ক্লাসরুম যে কমিউনিকেশন একটা ন্যাচারাল অ্যাবিলিটি। নাম্বার কি বলছে, ইফেক্টিভে কি, সরি রিজন কি বলছে, ইফেক্টিভ টিচিং ইন ক্লাসরুম ডিমান্ডস নলেজ অফ দ্য কমিউনিকেশন প্রসেস। ইফেক্টিভ টিচিং ইন দ্য ক্লাসরুম ডিমান্ডস কি, নলেজ অফ কমিউনিকেশন প্রসেস। এবার আমি চলে আসি, ভালো করে দেখে নাও, আমি চলে আসি আনসারে কি বলেছে। এবার আমি আনসার দেখে নিই। প্রথমটা কি বলা হয়েছিল, টু কমিউনিকেট ওয়েল ইন দ্য ক্লাসরুম ইন এ ন্যাচারাল অ্যাবিলিটি। আমি সলিউশনে যাই, যে ইফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন ডিপেন্ড অন ভেরিয়াস ফ্যাক্টরস লাইক প্রিন্সিপাল অফ টিচার্স, প্রিন্সিপাল ফর মেসেজ ডিজাইন, প্রিন্সিপাল ফর সিলেকশন অফ ইনস্ট্রাকশনাল মেথড অ্যান্ড মিডিয়া। আমি এতক্ষণ যে ডিসকাস করলাম সেই ডিসকাশন থেকে কিন্তু কোশ্চিনটা, যে একটা কমিউনিকেশন প্রক্রিয়াটা সেটা কি ন্যাচারালি অ্যাবিলিটি হয়, ন্যাচারালি কি প্রাকৃতিকভাবে সে অ্যাবিল করেছে, কখনোই না। আমরা যদি ন্যাচারালি বলে থাকি তাহলে সে ওল্ড মেথড চলে যাবে, ট্র্যাডিশনাল মেথড। কিন্তু এখন যে কমিউনিকেশনগুলো হয়ে থাকে, যে টিচিংটা দেওয়া হয়ে থাকে, সেটা কিন্তু অনেক ধরনের কি প্র্যাকটিক্যালি এবং অনেকটা মেকানিক্যাল, এবং সেখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে, সেটা মডার্ন। তাহলে আমার যেখানে কোশ্চেন প্রথম যেটা অ্যাসারশন বলা হয়েছে, যে ন্যাচারাল অ্যাবিলিটি, ন্যাচারাল অ্যাবিলিটি ভুল হচ্ছে এই পারপাসে, তাহলে ন্যাচারাল অ্যাবিলিটি হবে না, অ্যাবিলিটি, তাহলে এটা প্রথমটা ভুল গেল। দ্বিতীয় কি বলা হয়েছে, যে রিজনে ইফেক্টিভ টিচিং ইন ক্লাসরুম ডিমান্ড নলেজ। ইফেক্টিভ টিচিং উইথ ক্লাসরুম কি করে, ডিমান্ড করে একটা নলেজ অফ কমিউনিকেশন প্রসেস। আমি তোমাদের বলেছিলাম যে কমিউনিকেশন যখন করব আমি যেন একটা কোনো নলেজ প্রদান করব, তারপরে স্টুডেন্ট সেটা গেইন করবে এবং উভয়ের মধ্যে লেনদেন হবে, তার মানে আন্ডারস্ট্যান্ডিং হবে এবং সেই নলেজটা ডেভেলপ হবে, তার ফলে সেটা কি সাকসেসফুল হবে। আরেকটা কথা বলেছিলাম এই প্রসঙ্গে, দেখবে আলোচনায়, যে টিচারকে কখন যদি ওনারটা সাবজেক্ট ভুল করে অন্য সাবজেক্টে পাঠিয়ে দেওয়া যায়, বা টিচিং যে করবে সেই সাবজেক্টে তার নলেজ না থাকে, নলেজ ডোমেইন জ্ঞান না থাকে, সে কখনো কি করতে পারবে না, সে পড়াতে পারবে না, সে কখনো ইফেক্টিভলি ক্লাস নিতে পারবে না। তাহলে
ইফেক্টিভ টিচিং আমি যে পয়েন্টগুলো তুলে ধরেছিলাম প্রত্যেকটা পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট। এই রেসপেক্টিভে এটা আনসারটা ঠিক, এটা ট্রু। এই জন্য আমি তোমাদের বলতে চলেছি যে যে সমস্ত ফ্যাক্টরগুলো আমি আজকে ডিসকাস করলাম, আজকের এই ডিসকাশানে দেখবে প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো নোট ডাউন করে প্রত্যেকটা লিখবে। এই কারণে লিখে রাখবে যে এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো ঘুরিয়ে ফিরিয়ে আসে। আর যারা আমার এই টপিকগুলোকে ভালো লাগছে, যারা আমার সাথে থাকতে চাও, তারা আমার একটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, যেটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। যে গ্রুপে তোমরা জয়েন হতে পারো তোমরা ফার্দার আরও বেশি স্টাডি করার জন্য, যেখানে আমি উইকলি মক টেস্ট নিয়ে থাকি এবং উইকলি একটা ফ্রি ক্লাস দিয়ে থাকি, যেটা তোমাদের জন্য খুবই উপকারী হতে পারে। শেষে তোমাদের একটা কথা বলতে চাই, আমি এতক্ষণ যে ডিসকাশন করলাম সেইভাবেই আমি পরবর্তী স্লাইডগুলো নিয়ে আসব। আজকে এই পর্যন্ত থাকছে। বাকি যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি নেক্সট স্লাইডে নিয়ে আসবো এবং বাকি কিওয়ার্ডগুলো রিসার্চ করে আমি আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। এর সেকেন্ড পার্ট হবে এবং এটি আর 2 দিন পরে আপলোড হতে চলেছে। তা এতক্ষণ ধরে তোমরা আমার ভিডিও যে দেখলে তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের কাছে যদি এটা ইনফরমেটিভ মনে হয়, তোমাদের কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে, কমেন্ট করবে কী ধরনের টপিক চাই, এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হব এবং আমি ফার্দার আরও ভালো ভিডিও তৈরি করব। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।